প্রিয় লিসেনার্স, সৌমিত্র রায় ছোটবেলা থেকেই অসংখ্য ঘটনা সংগ্রহ করে রেখেছিলেন। সেই ঘটনাগুলো বিস্তারিত আকারে না লিখে সংক্ষিপ্ত আকারে লিখে তার একটি বিশেষ ডায়েরিতে লিপিবদ্ধ করেছিলেন। এই ডায়েরিটা যখন উনি আমাকে দেখান, এরপর আমি সৌমিত্র রায়কে বলি যে আপনার এই ঘটনাগুলো খুবই দুর্দান্ত। আমি পর্যায়ক্রমে এই ঘটনাগুলো যাচাই বাছাই করে উপস্থাপন করার চেষ্টা করব। আর এখন যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, এই সবগুলোই সৌমিত্র রায়ের বিভিন্ন সময়ের সংগৃহীত ঘটনা। সৌমিত্র রায় অনেক যত্ন করে সেই ঘটনাগুলো সংগ্রহ করেছিলেন। যখন যেখানে ঘটনা শুনতেন, সেই ঘটনাগুলো যদি ওনার মনে দাগ কাটত বা লিখে রাখার মতো হতো, সেগুলো অতি সংক্ষিপ্ত আকারে লিখে রাখতেন। প্রিয় লিসেনার্স, ওই ঘটনাগুলোর বিস্তারিত যেই আলোচনা, সেই আকারে এখন আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন আর কথা বাড়াবো না, ঘটনায় চলে যাই। এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছেন আলামিন আকাশ নামের এক ভাইয়ের কাছ থেকে। আলামিন আকাশ ভাইয়ের গ্রামের বাড়ি নাটোর জেলার নাটোর থানার হালসা ইউনিয়নের আউরাইল গ্রামে। 2007 সাল। কাজের জন্য আলামিন ভাই ঢাকার গাজীপুরে চলে আসেন। ওনাদের বংশের বেশিরভাগ মানুষই কবিরাজি বিদ্যার সাথে জড়িত। সেই সুবাদে উনিও অনেক কিছুই শিখেছিলেন। কিন্তু 2014 সালের একটি ঘটনার পরে এগুলো একেবারে ছেড়েই দিয়েছেন উনি। 2008 সালে আলামিন ভাই কাজের পাশাপাশি ড্রাইভিং শিখছিলেন শখের বশে। গাড়ি চালাতেও ওনার অনেক ভালো লাগতো। ঘটনাটি ঘটে 2009 সালে। নির্দিষ্ট তারিখটা ওনার ঠিক মনে নেই, তবে সেদিন রাতে আকাশে অনেক মেঘ ছিল, বৃষ্টি হয়েছিল, ঝড়ও হচ্ছিল, এইটা ওনার মনে আছে। তো আলামিন আকাশ ভাইয়ের এক বন্ধু যে তখন অ্যাম্বুলেন্স চালাতো, তার নাম ছিল জুয়েল। সেদিন দুপুরবেলায় এই জুয়েল ভাই আলামিন আকাশ ভাইকে ফোন দিয়ে বলেন যে একটা ট্রিপ আছে তোদের এলাকায়, যাবি নাকি? তো আলামিন আকাশ ভাই গাড়ি চালাতে পারবেন এটা ভেবে উনি খুশিতে রাজি হয়ে যান। গাড়ি চালাতে তো ওনার ভালোই লাগতো। তো জুয়েল ভাই ওনাকে ঠিকানা দিয়ে উত্তরা আধুনিক মেডিকেল হসপিটালে যেতে বলেন। তো আলামিন আকাশ ভাই গেলেন 3টার দিকে। তো জুয়েল ভাই গাড়ির চাবি আর হেল্পারকে দেখিয়ে দিয়ে ঠিকানা বলল রাজশাহী জেলার তানোর থানার কোনো একটা গ্রামে। গ্রামের নামটা আলামিন আকাশ ভাইয়ের এখন আর অতটা ভালো মনে নেই। জুয়েল ভাই এটাও জানালেন যে লাশের বাড়ির লোক 3 জন এই গাড়ির সাথেই যাবে। তো আলামিন আকাশ ভাই অপেক্ষা করতে থাকেন। লাশটির কাজ শেষ করে রাত 10টার সময় ওনাকে ডেকে নিয়ে যায় পুলিশ। এরপর ওনাকে সেটা দেখানো হয়। উনি দেখেন লাশটির জিহবা অনেকখানি বের হয়ে আছে এবং চোখ দুটো অনেক বড় বড় আর খোলা অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখেই ওনার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। এরপর সবাই মিলে লাশটি অ্যাম্বুলেন্সে তুলে দিলে আলামিন ভাই আল্লাহর নাম নিয়ে গাড়িটা টান দিলেন। হেল্পার ওনার পাশেই বসা ছিল। লাশের পরিবারের লোক লাশের সাথেই ছিল পেছন দিকটাতে। তো আলামিন আকাশ ভাই আবদুল্লাপুর পার হওয়ার পর থেকে লুকিং গ্লাসে খেয়াল করেন গাড়ির পেছনে মনে হচ্ছে কালো লোমশ কিছু একটা ছোটাছুটি করছে, যেটার চোখ দুটো লাল টকটকে। আর মনে হচ্ছিল ওই লাল টকটকে চোখগুলোর ভেতরে আলো জ্বলছে। আর এই আলোটাই এই লাল টকটকে ভাবটাকে আরও ফুটিয়ে তুলছে। এটাও মনে হচ্ছিল ওই চোখ দিয়ে আলো যেন ঠিকরে বাইরে পড়ছে এবং সেই আলোতেই ওই লোমশ আকৃতির জিনিসটা পথ চলছে। উনি বিষয়টাকে প্রথম দিকে মনের ভুল ভেবে খুব একটা পাত্তা দেন নাই। যখন অ্যাম্বুলেন্স গাজীপুরের চন্দ্রা এলাকা পার হয়, তখন ওই দিকটাতে ঘরবাড়ি তো কম ছিল, এর মধ্যে বৃষ্টিও শুরু হলো মুষলধারে, সাথে হালকা বাতাসও ছিল। আলামিন আকাশ ভাই এর মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকেন। এবার ওনার হেল্পার গাড়ির পেছনের সেই অদ্ভুত বিষয়টি লক্ষ্য করেন, যেটাকে আলামিন আকাশ ভাই কিছুক্ষণ আগে মনের ভুল ভেবে লক্ষ্য করেছিলেন। হেল্পার আলামিন আকাশ ভাইকে বলেন যে ভাই, গাড়ির পেছনে কিছু দেখতে পাচ্ছেন? উনি বললেন, আরে এগুলা কিছু না, তুই সামনে দেখ। আর তুই অ্যাম্বুলেন্সে হেল্পারি করিস, সামান্য এসব দেখে ভয় পেলে চলবে নাকি? এই বলে উনি হালকা হাসাহাসি করতে থাকেন হেল্পারের সাথে। ওনার এই কথা শুনে হেল্পার বলে, ভাই আপনার কি ভয় করে না এসব দেখে?
আপনার আগে কয়েকজনকে জুয়েল ভাই ফোন করেছিল এই ট্রিপটা নেয়ার জন্য। লাশের ট্রিপ শুনে কেউ রাজি হয় নাই। আলামিন আকাশ ভাই হেল্পারকে বলেন, তুই তোর ওস্তাদকে জিজ্ঞেস করিস আমি ভয় পাই কি না, কারণ তোর ওস্তাদ জানে আমি কেমন কবিরাজি জানি। এসব তো কিছুই না, এর চেয়ে অনেক ভয়ানক কিছু দেখে এসেছি রে, আর আমি তাতেই ভয় পাই নাই, আর এ তো সামান্য কিছু জিনিস। তো এইরকম কথা বলতে বলতে যমুনা সেতুর কাছাকাছি গিয়ে ওনাদের অ্যাম্বুলেন্সের বাম পাশের চাকাটা পাংচার হয়ে যায়। একে তো অনেক বৃষ্টি, আর খুব জোরে তখন বাতাসও বইছে, এর মধ্যে এই বিপদ। আলামিন আকাশ ভাই লাশের সাথে থাকা লোকগুলোকে বললেন যে, ভাই আমার কাছে পলিথিন আছে, যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন, এই পলিথিনটা একটু আমাদের মাথার উপর ধরে রাখতেন, তাহলে আমরা একটু কম ভিজতাম আর টায়ারটাও দ্রুত পাল্টাতে পারতাম। তো তারাও নেমে এসে এই পলিথিনটা আলামিন আকাশ ভাই এবং তার হেল্পারের মাথার উপরে ধরে রাখলো। তো এতে করে ওনারা মোটামুটি অর্ধেক ভিজে গেলেও টায়ারটা পাল্টাতে পেরেছিলেন। এরপর গাড়িতে নষ্ট চাকা রাখতে গিয়ে ওনারা সবাই দেখলেন লাশের যে স্ট্রেচারটা, এই স্ট্রেচারটা থেকে এই লাশটা নিচে পড়ে আছে। তা আলামিন আকাশ ভাই ভাবলেন গাড়িতে জ্যাক লাগানোর সময় হয়তো বা পড়ে গেছে নিচে আর কি, তো এটা কোনো ব্যাপার না। লাশটা তো গাড়ির ভেতরেই ছিল। লাশটিকে স্ট্রেচারে তুলে উনি আবার গাড়ি চালাতে শুরু করেন। এবার আলামিন আকাশ ভাইয়ের মনে হতে লাগলো যে গাড়িতে মনে হচ্ছে অনেক ভারী কিছু উঠেছে, ভারী কিছু রাখা হয়েছে, কারণ গাড়ির ওজনটা অনেক বেশি মনে হচ্ছে। গাড়ি যেন সামনে যেতেই চাইছে না। উনি কোনো মতে সেভাবেই গাড়ি চালিয়ে নিয়ে যেতে যেতে যমুনা সেতুর যে টোল প্লাজা আছে, এই টোল প্লাজাতে গিয়ে টোল দেন এবং সেতুতে উঠেও পড়েন। তো যমুনা নদী পার হওয়ার পর আলামিন আকাশ ভাই খেয়াল করেন সেই লাল চোখওয়ালা লোমশ অবয়ব এবার একটা না কয়েকটা আবার গাড়ির পেছনে ছুটে আসতে শুরু করেছে। এবার মনে হচ্ছে সেগুলো গাড়ির অনেক কাছে চলে এসেছে। সেগুলো তখন সংখ্যায় 5 থেকে 6টার মতো হবে। ওই সময় সিরাজগঞ্জের ওই দিকের রাস্তার আশেপাশে খুব একটা ঘরবাড়ি ছিল না। এরপর ওই কালো লোমশ অবয়বগুলো এক পর্যায়ে হঠাৎ করে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং এর ফলে গাড়ি এদিক ওদিক দুলতে থাকে। সবাই তখন ভয়ে চিৎকার করছিল আর দোয়া পড়ছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এক সময় গাড়ির পেছনের দরজা টানাটানি করে খুলেই ফেলে। ভেতরে সেই লোমশ অবয়বগুলো এই রানিং গাড়ির ভেতরে ঢুকে পড়ে আর গো গো করে গোঙানির মতো কেমন যেন একটা ভয়ঙ্কর শব্দ করতে থাকে। ঘটনার আকস্মিকতায় পেছনের লাশের সাথে বসা 3 জন তো আগেই অজ্ঞান হয়ে গেছে। ওই পর্যন্ত তাও একরকম ছিল, কিন্তু এরপর আলামিন আকাশ ভাই লুকিং গ্লাসে দেখতে পান যে ওই লোমশ অবয়বগুলো সেই লাশটির হাত পায়ের মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। এই দৃশ্য দেখে আলামিন আকাশ ভাই ভয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে যান। ওনার হেল্পারও চিৎকার করতে করতে গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে যান। আলামিন ভাই তখন ওই সময় রাস্তার ধারে একটা দোকান বা কোনো কিছু একটা দেখার চেষ্টা করছিলেন যে কোনো লোকজন দেখা টাকা যায় কি না, কিন্তু না, উনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। উনি ভাবছিলেন রাস্তায় ছোট কোনো একটা দোকান যদি উনি খোলা দেখেন সেখানে উনি গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে যাবেন। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আশেপাশে সেরকম কোনো জায়গাই ছিল না। আলামিন আকাশ ভাইয়ের মনে হচ্ছিল যে উনি যে কোনো মুহূর্তেই অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। ওনার জানা কবিরাজি বিদ্যা সেদিন আর কোনোই কাজে আসে নাই ওনার। কেন যেন মনে হচ্ছিল কোনো দোয়াও ওনার মুখ দিয়ে ঠিকঠাক মতো বের হচ্ছিল না, এতটা ভয় পেয়েছিলেন। কিন্তু যখন আলামিন ভাই শুনছেন যে ওই আধা খাওয়া লাশের মুখ থেকে মনে হচ্ছে বাঁচতে চাওয়ার তীব্র আকুতি ভেসে আসছে, তখন আর উনি নিজেকে সামনে রাখতে পারেন নাই। কারণ হচ্ছে মনে হচ্ছিল ওই লাশটা কথা বলছে, বাঁচার চেষ্টা করছে। আসলে তো লাশটা লাশই, এটা তো মৃত মানুষের লাশ, কিন্তু মনে হচ্ছে সেখান থেকে কোনো একটা আওয়াজ ভেসে আসছিল। কোনো মানুষের উপর নির্মম নির্যাতন চালালে মানুষ যেভাবে বাঁচার আকুতি করে, ঠিক ওইরকমই কিছু একটা উনি শুনতে পাচ্ছিলেন। আর তখনই মূলত উনি নিজেকে সামনে রাখতে পারেন নাই। মুহূর্তেই আলামিন আকাশ ভাই ওই অ্যাম্বুলেন্সটা হার্ড ব্রেক করেন, কিন্তু গাড়ি দাঁড়াতে দাঁড়াতে রাস্তার পাশে যে ছোট্ট পিলার থাকে সেখানে লেখা থাকে যে রাজশাহী এত কিলোমিটার, মানে মাইল পোস্ট আর কি।
তো সেটাতে গিয়ে হালকা করে ধাক্কা লাগে। এরপরে আলামিন আকাশ ভাইয়ের আর কিছু মনে নেই। যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি দেখেন ওনার আশেপাশে অনেক মানুষ। একটা বাস দাঁড়ানো আছে রাস্তার সাইডে। তখন রাত প্রায় 3টারও বেশি বাজে। সবাই ওনাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছিল। আলামিন আকাশ ভাই পরিস্থিতি আঁচ করে প্রথমে বলেন যে তেমন কিছু না, উনি আসলে একটু ঘুমিয়ে গিয়েছিলেন আর কি। একথা শুনে অনেকে বলল, মিয়া নেশা করে গাড়ি চালালে তো এরকম হবেই, নেশা ভাং খাওয়ার সময় আর খুঁজে পাও না, না অ্যাম্বুলেন্স চালাও আবার নেশা ভাঙও করো। এই সমস্ত কথা এক একজন এক এক রকমভাবে বলছিলেন আর কি। আলামিন আকাশ ভাই দেখলেন যে গাড়ির সামনের কিছুটা অংশ ভেতরে ঢুকে গেছে ওই পিলারের সাথে ধাক্কা খেয়ে। আলামিন ভাই খেয়াল করলেন ওনার প্যান্ট পায়ের দিকে ভেজা, সেখানে রক্ত লেগে আছে। পায়ের ওই অংশে তখন খুব জ্বালাপোড়া করলেও সাময়িকভাবে ওনার খুব বেশি ব্যথা অনুভূত হচ্ছিল না আর কি। তো ইতোমধ্যেই হেল্পার এবং বাকিদেরও জ্ঞান ফেরত এসেছে। আলামিন আকাশ ভাই প্রাথমিকভাবে ঘুমিয়ে পড়ার কথা বললেও উপস্থিত লোকজন যখন অ্যাম্বুলেন্সের পেছনে রাখা আধা খাওয়া বিভৎস সেই লাশটি লক্ষ্য করলো তখন বুঝতে পারলো যে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটেছে। তখন আলামিন আকাশ ভাইও সত্যিটা বলতে বাধ্য হলেন সকলকে। যেহেতু এরকম ভয়ানক ঘটনা ঘটেছে আর অ্যাম্বুলেন্সও বেশ অনেকটাই ক্ষতি হয়েছে, তাই সেই মুহূর্তে ওনাদের পক্ষে আগানো সম্ভব ছিল না। পরবর্তীতে ভোর হলে অন্য বন্দোবস্ত করে সেই লাশটির অবশিষ্ট অংশ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এরপর আলামিন আকাশ ভাই এবং ওনার হেল্পার অ্যাম্বুলেন্স মেরামতের ব্যবস্থা করে আবার ঢাকায় ফেরত আসেন। এই ঘটনার কারণে ওনাকে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হয়েছিল সেইবার। আলামিন আকাশ ভাইয়ের প্যান্টের পায়ের কাছে যেখানে রক্তে ভিজা ছিল সেখানে আসলে একটি ক্ষত সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল পায়ের ওই অংশ থেকে খানিকটা মাংস কেউ যেন খুবলে তুলে নিয়েছে। পরে উনি সেটা ট্রিটমেন্ট করান এবং ওনার পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। কিন্তু ওনার হেল্পার প্রায় 1 সপ্তাহ ধরে ভয়ানক জ্বরে ভুগে শেষ পর্যন্ত মারাই যায়। এই ঘটনার কিছুদিন পর আলামিন আকাশ ভাই ওনার গ্রামের বাড়িতে যান। সেখানে ওনার চাচাকে এই সমস্ত কথা খুলে বলেন। ওনার চাচা এসব শুনে খুবই রেগে যান এবং বলেন যে তোকে এই ধরনের ট্রিপ নিতে বলছে কে। এই সমস্ত কথা বলে আর কি খুবই বকাবকি করেন যে কেন উনি শরীরটা বন্ধ করলেন না, কারণ চাচাও তো কবিরাজ ছিলেন। আর ওই যাত্রায় রওনা হওয়ার আগে তো অবশ্যই শরীর বন্ধ করাটা জরুরি ছিল, এর থেকেও যদি গুরুতর কোনো সমস্যা হতো। আলামিন আকাশ ভাই মূলত ওনার চাচার কাছ থেকে কবিরাজি শিখেছিলেন। চাচার ভাষ্য মতে ওই লোমশ অবয়বগুলো ছিল এক ধরনের মুর্দাখোর পিশাচ। এগুলো সচরাচর পিছনে আসলে লাগে না, কিন্তু একবার যদি লেগে যায় কোনো না কোনো ক্ষতি করেই ছাড়ে। তো চাচার ধারণা অনুযায়ী আলামিন আকাশ ভাইরা যখন অ্যাম্বুলেন্সের টায়ার বদল করছিলেন ওই সময় পিশাচগুলো লাশটিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে হয়তো সেটা করতে না পারার কারণে পরবর্তীতে সুযোগ বুঝে সরাসরি অ্যাম্বুলেন্সের উপরই আক্রমণ করে এবং আক্রমণ করে লাশের অংশবিশেষ খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে যদি ওই বাসটি থেমে মানুষজন না আসতো তাহলে পিশাচগুলো হয়তো পুরো লাশটি খেয়ে ফেলতো এবং আলামিন আকাশ ভাই সহ যারা অজ্ঞান হয়েছিলেন ওই মুহূর্তে তাদেরকেও ভয়ানক বিপদে হয়তো বা পড়তে হতে পারত। এরপর আলামিন ভাইয়ের চাচা ওনাকে বেশ ঝাড়ফুঁক করে দেন। দীর্ঘ সময় ধরে রুকিয়া করে গিয়েছিলেন আর কি আলামিন আকাশ ভাই ওনার চাচার কাছ থেকে। পরবর্তীতে ছোটোখাটো অনেক ঘটনা আলামিন আকাশ ভাইয়ের সাথে ঘটলেও এইরকম ভয়ঙ্কর ঘটনা কিন্তু ওনার সাথে ঘটেনি। আলামিন আকাশ ভাইয়ের পায়ে এখনও সেই কাটা দাগটি রয়েছে, যেটার দিকে তাকালেই ওনার সেই রাতের ভয়াল অভিজ্ঞতার কথা মনে পড়ে যায়। এটি ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা আসলে খুব ভয়ঙ্কর হয়। আমি এর আগেও একটি ঘটনার শেষ দিকে বলেছিলাম যে আমার আপন খালাতো ভাই তার ডেড বডি নিয়ে খুলনায় যেতে হয়েছিল। ফেরার সময় এই অ্যাম্বুলেন্সটা হঠাৎ করে কেঁপে উঠেছিল, যেটা আমি বুঝতে না পারলেও অ্যাম্বুলেন্সের যিনি চালক উনি বুঝতে পেরেছিলেন। মূলত এটা ছিল পুলিশদের একটি অ্যাম্বুলেন্স, যেটা রাজারবাগ পুলিশ লাইন থেকে নিয়ে আসা হয়েছিল উত্তরাতে। তো
তো যিনি চালাচ্ছিলেন উনিও কিন্তু একজন পুলিশ কনস্টেবল ছিলেন। উনি মূলত গাড়িটা ব্রেক করেছিলেন। তখন গাড়িটা ফরিদপুর জেলার মধ্যে ঢুকে গিয়েছিল। আর পরদিন ছিল 7 জানুয়ারি, নির্বাচনের তারিখ ছিল, এই 2024 সালের কথা আর কি। গাড়ি থামানোর কারণ হিসাবে উনি বলেছিলেন যে হঠাৎ করেই মনে হলো যে ওনার হাতটা নাকি কেউ একটু স্টিয়ারিং থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা স্টিয়ারিংটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে করে গাড়িটা খাদে পড়ে যায়। তো এরকম একটি ঘটনা যখন উনি বলেন, এরপরে আমরা গাড়িটা থামাই আর চা খাই পাশে একটা জায়গায়, একটু সামনে গিয়ে একটা চায়ের দোকান খোলা ছিল আর কি ওই রাত্রেই। তো এরপর গাড়িতে সূরা বাকারা ছেড়ে দেওয়া হয়। এরপর আমরা সহি সালামতি চলে এসেছিলাম। ভোরের দিকে আমরা পোস্তগোলা ব্রিজ পার হই। এরপরেও আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো প্রিয় লিসেনার্স, আসলে অ্যাম্বুলেন্স যারা চালান তাদের সাথে হরহামেশাই এই ধরনের ঘটনা ঘটে থাকে। আর অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা একটার সাথে আর একটা যথেষ্ট মিল থাকে, এটাও একটা বিষয়, কারণ এই একই টাইপের ঘটনা সাধারণত ঘটে। ধন্যবাদ জানাচ্ছি আকাশ ভাইকে, যিনি সৌমিত্র রায়কে এই ঘটনাটি দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি সৌমিত্র রয়কে দিয়েছেন ফিরোজ মাহমুদ হাবিব ভাই। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়। ঘটনাটির সময়কাল 1997। ঘটনাটি ঘটেছিল ফিরোজ ভাইয়ের এক নানা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেনের সাথে। ঘটনাটির স্থান টাঙ্গাইল জেলার কালিহাতী থানার অন্তর্ভুক্ত কামার্থি নামক গ্রামে। এই ঘটনাটি ঘটার সময়কালে ফিরোজ ভাইয়ের বয়স ছিল 5 বছর। ওই সময়ে হঠাৎ কোনো এক কারণে ফিরোজ ভাইয়ের আপন নানুর সাথে ওই আবুল হোসেন নানার বেশ বাক বিতণ্ডা শুরু হয়ে যায়। সময়টা ছিল ইরি ধানের চারা লাগানোর মৌসুম চলছে এমন একটা সময়। যারা গ্রামে থাকেন তারা সবাই কম বেশি জানেন মাঠে যখন ধান চাষ করা হয় সেটা কিভাবে রোপণ করতে হয়। আবুল হোসেন নানার ধান খেতে পানি দেওয়ার যে মেশিন থাকে সেটি ছিল, আর উনি সেই মেশিনে সবসময় যাতে সব কিছু মেইনটেনেন্স করা যায় এই জন্য, এবং ওই মেশিন চালানোর জন্য মানুষ রাখতেন না। উনি নিজেই সেই মেশিন চালাতেন এবং মেরামতের কাজগুলো করতেন। আর ওনার মেশিনের আওতাভুক্ত যে জমিগুলো ছিল সেই সব জমি ঘুরে ঘুরে উনি নিজেই সময় মতো এবং পরিমাণ মতো পানি দিতেন। তাই সেই সময়টাতে আবুল হোসেন নানা মেশিন ঘরেই থাকতেন এবং বাড়িতে খুব কমই আসতেন। যখন খাবার সময় হতো তখন বাড়ি থেকে কেউ না কেউ আবুল হোসেন নানার জন্য খাবার নিয়ে মেশিন ঘরে পৌঁছে দিতেন। ঘটনা দিন দুপুরবেলা অবশ্য আবুল হোসেন নানা বাড়িতেই খাবার খেতে এসেছিলেন, কিন্তু কোনো কারণে খাবার না খেয়েই রাগ করে চলে যান মেশিন ঘরের দিকে। ওনার বাড়ি থেকে মেশিন ঘরের যেই দূরত্ব এটা ছিল 1/2 কিলোমিটারের মতো, আর মেশিন ঘরটা ছিল একদম মেইন রাস্তা থেকে 5টি ধান ক্ষেত পেরিয়ে তার মাঝে। আবুল হোসেন নানার বাড়ি থেকে মেশিন ঘরে যেতে প্রথমে অল্প একটু কাঁচা রাস্তা, তারপরে অল্প একটু পাকা রাস্তা। পাকা রাস্তা যখন শেষ হয় সেখানে একটি ছোট্ট কালভার্ট, আর সেই কালভার্টটি পেরিয়ে রাস্তা থেকে ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে যেতে হয় মেশিন ঘরে। এই ঘটনার প্রধান যে স্থান, এই স্থানটি ছোট্ট একটি কালভার্ট। ধানের যে জমি সেই জমি থেকে রাস্তার উচ্চতা অনেকটাই বেশি ছিল, মোটামুটি 15 থেকে 20 ফুটের মতো। আর এই জায়গাটুকু ছিল অনেক খাড়া ঢাল। ঢালটি বেশি খাড়া হওয়ার কারণে যাতায়াত করার সুবিধার্থে কালভার্টের চারপাশ দিয়ে ঢালাই দিয়ে মাটি আটকানোর জন্য লম্বা করে নিচ পর্যন্ত দেয়াল করে দেওয়া হয়। সেখান দিয়ে আবুল হোসেন নানা যাতায়াত করতেন। আর এই কালভার্টের নিচে 2 পাশে যে খাদ ছিল সেটার গভীরতা ছিল অনেক বেশি। শুকনো মৌসুমেও সেখানে পানি থাকতো 25 থেকে 30 ফিটের মতো। সেই কারণে অনেক সময় অনেক মানুষজন মাঝে মধ্যে অনেক নোংরা ফেলত। আবুল হোসেন নানার মেশিন ঘরটি যে চড়া বা মাঠের মাঝখানে, সেখানে ওনার মেশিন ঘর ছাড়াও আরও 4টি মেশিন ঘর ছিল। আর সেই মেশিনের ঘরগুলোর মাঝের দূরত্ব মোটামুটি বেশ ছিল, তাই কখনো কখনো বিপদ আপদ যদি হয়েও যায় বা চিল্লাচিল্লি করে ডাকাডাকিও করা হয়, তাহলেও একজন মানুষের
এক মেশিন ঘর থেকে অন্য যে মেশিন ঘরে যেতে কিন্তু বেশ সময় লেগে যেত। তো এই যে ধান ক্ষেতের মাঠ, এই মাঠের উত্তর প্রান্তে একদম মাথায় ছিল আবুল হোসেন নানার বাড়ি, এবং দক্ষিণ প্রান্তের শেষ মাথায় ছিল এই ফিরোজ ভাইয়ের এক মামার বাড়ি। সেদিন আবুল হোসেন নানা রাগ করে বাড়ি থেকে মেশিন ঘরে গিয়ে সেখানে মোটামুটি ওনার কাজগুলো গুছিয়ে যে খেতে পানি দিতে হবে সেই ক্ষেতের পানির লাইন দিয়ে চলে যান মাঠের দক্ষিণ প্রান্তের ফিরোজ ভাইয়ের সেই মামার বাড়িতে। ওই মামার নাম হলো দুলাল হোসেন। ফিরোজ ভাইয়ের আপন নানা, এই নানা ভাইয়েরা 3 ভাই, তার মাঝে ফিরোজ ভাইয়ের নানা সবার ছোট, আর এই দুলাল মামা হলেন ফিরোজ ভাইয়ের নানার সবচেয়ে বড় ভাই, যিনি তার ছেলে। তো দুলাল মামার বাড়িটি যেখানে ছিল সেখান থেকে বাড়ির পেছনে দাঁড়ালে একদম বরাবর সোজা আবুল হোসেন নানার মেশিন ঘরটি দেখা যেত। আবুল হোসেন নানা দুলাল মামার বাড়িতে গিয়ে খাবার দেওয়ার কথা বলেন এবং খাওয়া দাওয়ার পর সেখানে বসে উল্টাপাল্টা পাগলের মতো কথা বলতে শুরু করে দেন। আবুল হোসেন নানা দুলাল মামাকে বলেন, তোর এই বাড়িতে থাকতে হবে না, তুই আমার বাড়িতে চলে আয়, আমার নামে যতটুকু জায়গা আছে সব তোর নামে লিখে দিব, বাড়িতে যত বড় বড় গাছ আছে সব তুই কেটে নিয়ে আসবাবপত্র বানা, আমার কিচ্ছু লাগবে না। তো এরকম ধরনের আরও অনেক এলোমেলো কথাবার্তা আবুল হোসেন নানা বলেন। তো দুলাল মামা তো বুঝতে পারেন না যে আবুল হোসেন নানা কেন এমন ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। দুলাল মামা চুপচাপ সব কথা শুনে যান আর চিন্তা করতে থাকেন, আজকে উনি এমন উল্টাপাল্টা কথা বলছেন কেন হঠাৎ করে। এক পর্যায়ে মাগরিবের আজান শুরু হয়ে যায়, চারদিক অন্ধকার নেমে আসতে থাকে। তখন এই নানা ভাই দুলাল মামাকে আর মামিকে বলেন যে আমি চলে যাই মেশিন ঘরে, তা না হলে আবার এক ক্ষেতের পানি বেশি হয়ে যাবে, আবার অন্য ক্ষেতের পানি কম হয়ে যাবে, তোরা কিন্তু যাস আমার বাড়িতে, আমি এখন চলে গেলাম। এই বলেই আবুল হোসেন নানা ওনার হাতে একটি লণ্ঠন বাতি নিয়ে দুলাল মামার বাড়ি থেকে মেশিন ঘরের উদ্দেশ্যে রওনা দেন। ধান ক্ষেতের আইল ধরেই উনি মূলত রওনা দিয়েছিলেন। দুলাল মামা তখন কিছুটা দূরত্ব বজায় রেখে আবুল হোসেন নানার পেছন পেছন বাইরে বের হন এবং ঘরের পেছনে এসে দাঁড়িয়ে নানার দিকে তাকিয়ে থাকেন যে উনি কোথায় যায়, কোন দিকে যায়। বেশ কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে দুলাল মামা দেখতে পান যে আবুল হোসেন নানার পেছনে সাদা রঙের আলখেল্লা পরা, ঠিক নানা ভাইয়ের থেকে দ্বিগুণ আকারে লম্বা একজন মানুষের মতো দেখতে একটি অবয়ব নানা যে গতিতে যাচ্ছেন ঠিক একই গতিতে সেই অবয়বও আবুল হোসেন নানার পিছু করে যাচ্ছে, মানে পেছন পেছন যাচ্ছে। আরও বেশ কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে দুলাল মামা চিন্তা করলেন যে সামনে তো আবুল হোসেন নানা যাচ্ছেন এবং ওনার হাতে একটি লণ্ঠন বাতি দেখা যাচ্ছে, কিন্তু নানার পেছনে যে অবয়বটি যাচ্ছে তার হাতে তো কোনো রকমের বাতি বা লাইট নেই, তাহলে কি করে এত দূর থেকে সেটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই রাতটা ছিল বেশ ঝকঝকে পূর্ণিমা রাত। দুলাল মামা ভাবলেন এর জন্যই হয়তো বা এত দূর থেকেও অবয়বটিকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটু দূরে যাওয়ার পরই সেই সাদা অবয়বটির গতি যেন দ্বিগুণ হয়ে গেল এবং সেকেন্ডের মধ্যে সেই সাদা অবয়বটি অন্ধকারে মিলিয়ে গেল, আর আবুল হোসেন নানার লণ্ঠন বাতিটি নিভেও গেল। দুলাল মামা যখন এটা দেখতে পেয়েছেন তখন ওনার পরনে তো লুঙ্গি ছিল, উনি লুঙ্গিতে গিট দিয়েছেন এক দৌড়ে আবুল হোসেন নানার কাছে পৌঁছাতে ওনার সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিট। মূলত ওই সময় আবুল হোসেন নানা ধান ক্ষেতের কাদার মধ্যে উপুর হয়ে পড়েছিলেন। দুলাল মামা যখন দৌড়ে সেখানে পৌঁছালেন তখন নানার সারা গায়ে কাদা মাখানো। দুলাল মামা নানাকে টেনে তুলে কাঁধে ভর করিয়ে নিয়ে বাড়িতে রওনা হওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে দুলাল মামা যেন কিছুতেই সামনের দিকে আগাতেই পারছিলেন না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কোনো রকমে মেশিন ঘরগুলোর একটু কাছাকাছি এসে চিৎকার চেঁচামেচি করে দুলাল মামা লোকজনদেরকে ডাকতে থাকেন। দুলাল মামার চিৎকার চেঁচামেচি শুনে ওই মেশিন ঘরগুলো যে অন্য যেগুলো ছিল সেখান থেকে ওই গ্রামেরই 2 জন লোক যারা তখন মেশিন ঘরে এসেছিলেন কাজে, তারা মামার কাছে চলে আসেন এবং সব শুনে আবুল হোসেন নানাকে ধরাধরি করে বাড়িতে নিয়েও আসেন। নানার এই অবস্থা দেখে বাড়িতে সবাই তো কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দেন, আর দুলাল মামার কাছে জানতে চান যে নানা ভাইকে উনি কোথা থেকে নিয়ে এসেছেন আর ওনার এই অবস্থাই বা কী করে হলো। দুলাল মামা তখন সবাইকে বলেন যে উনি বিকেলবেলা ওনার বাড়িতে আসলে গিয়েছিলেন, তখন কি যেন সব উল্টাপাল্টা কথা বলছিলেন, ওনার উল্টাপাল্টা কথাবার্তা শুনে
দুলাল মামা তো কিছু বলেন নাই, চুপচাপ বসেছিলেন। সন্ধ্যার পর উনি যখন বের হয়েছেন মেশিন ঘরে যেতে হবে এটা বলে, তো উনি রওনা দিয়েছেন। এরপরই দুলাল মামার সন্দেহ লাগে যে কোনো সমস্যা হয়েছে কিনা ওনার, আর এই সন্দেহ দূর করার জন্যই মূলত উনি বাড়ির পেছনে দাঁড়িয়েছিলেন। আর এরপরই যেই ব্যাপারগুলো দেখেছিলেন সেটা খুলে বলেন। তো দুলাল মামা বলেন যে আমি খেয়াল করলাম ওনার হাতের লণ্ঠন নিভে গিয়েছে, আমি তখনই দৌড়ে ওনার কাছে গিয়ে দেখি ওনার শরীর ধান ক্ষেতের মধ্যে উপর হয়ে কাদার মধ্যে ঢুকে আছে। উনি ওঠার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু মনে হচ্ছিল কেউ ওনাকে জোর করে ওই কাদা পানির ভেতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে। শত চেষ্টা করে উনি বের হতে পারছিলেন না, শুধু গোঙানির আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর তো দুলাল মামা ওনাকে টেনে তুলে দেখেন যে উনি জ্ঞান হারিয়েছেন। তখন লোকজন ডেকে ওনাকে বাড়িতে নিয়ে আসেন। তো এই সমস্ত কথা শুনে বাড়ির লোকজন বুঝতে পারলেন যে এখানে অলৌকিক অথবা ভৌতিক কোনো বিষয় রয়েছে। তখন যে যা জানতো টোটকা চিকিৎসা ব্যবহার করে নানা ভাইকে সুস্থ করার চেষ্টা করছিল, যেমন লোহা পুড়িয়ে পানি খাওয়ানো সহ এরকম আরও অনেক রকমের টোটকা রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো অনেক রকম টোটকা প্রয়োগ করেও যখন দেখা যায় কোনো কাজই হচ্ছে না, নানা ভাইয়েরও জ্ঞান ফিরছে না, তখন সবার মনে পড়ল আবুল হোসেন নানার ভাইয়ের এক চাচাতো ভাই ছিলেন সেই সময়, তার নাম হলো জমশের। উনি যদিও এখন আর এই দুনিয়াতে নেই, কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় অনেক মানুষকে ঝাড়ফুঁক করে উপকার করার চেষ্টা করেছিলেন। অনেক জায়গা থেকে মানুষ তার কাছে এসে আল্লাহর রহমত উপকৃত হয়েছে। উনি ওনার জীবদ্দশায় যতগুলো কাজ করেছেন তার জন্য কখনোই কারো কাছ থেকে একটা টাকাও পারিশ্রমিক নেন নাই, বিনামূল্যেই করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি জোর করে কেউ টাকা দিতে চাইতো তখন উনি বলতেন সেই টাকাটা কোনো এতিমখানা বা মসজিদ মাদ্রাসায় দান করে দিতে। তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেন তার কাছে। উনিও সম্পর্কে ফিরোজ ভাইয়ের নানা হতেন। তখন সবাই বলেন যে ওই জমশের নানাকে খবর দিতে। যথারীতি ফিরোজ ভাইয়ের ছোট মামা দৌড়ে জমশের নানাদের বাড়িতে যান এবং ওনাকে ডেকে নিয়ে আসেন। জমশের নানা এসে আবুল হোসেন নানাকে পানি পড়ে দেন এবং বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করেন। এক পর্যায়ে আবুল হোসেন নানার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর নানা ভাইকে প্রশ্ন করা হয় যে তোমার কি হয়েছিল, তোমার এই অবস্থা কেন? তখন নানা ভাই বলেন যে আমি দুলালের বাড়ি থেকে যখন মেশিন ঘরে যাওয়ার জন্য ক্ষেতের আইল দিয়ে রওনা করি তখন কোনো সমস্যা ছিল না। বেশ কিছুটা দূরে আসার পর হঠাৎই দেখতে পাই কেউ যেন পেছন ফিরে দাঁড়িয়ে আছে, ছোট একটি বাচ্চার মতো। 8-10 বছর বয়সের বাচ্চারা সাধারণত যেরকম হয় সেরকমই। তা আমি চিন্তা করি এই রকম সন্ধ্যাবেলা কার ছোট বাচ্চা এই ধান ক্ষেতের আইলে কাদার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি তো বাচ্চাটির পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করতে থাকি, কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর সে দেয় না। আমি জিজ্ঞাসা করতে করতে বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরও যখন সে কোনো কথাই বলে না, তখন আমি তার কাঁধে হাত রেখে যেই না আমার দিকে ঘুরিয়েছি অমনি সে লম্বা লম্বা দাঁত বের করে এমন এক ভেঙচি কেটে লাফ দিয়ে আমার ঘাড়ের উপর চড়ে বসে আমার মাথায় চাপ দিয়ে ধরে। অনেকক্ষণ চেষ্টা করেছি উঠতে, কিন্তু পারিনি। তারপর আমার আর কিচ্ছু মনে নাই। আবুল হোসেন নানার মুখে এসব কথা শোনার পর জমশের নানা উনি বেশ ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করেন। তারপর মোটামুটি বেশ কিছুদিন ভালোই কাটে। 1 মাস পর হঠাৎ একদিন রাত 10টার দিকে আবুল হোসেন নানা বাড়িতে খাবার খেয়ে মেশিন ঘরে গিয়ে ঘুমানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। আগেই বলেছি যে ওনার বাড়ি থেকে মেশিন ঘরে যেতে হলে প্রথমে একটু কাঁচা রাস্তা, পরে পাকা রাস্তায় উঠতে হয়। পাকা রাস্তায় অল্প কিছুটা হেঁটে কালভার্টের পাশ দিয়ে নেমে ধান ক্ষেতের আইল ধরে মেশিন ঘরে যেতে হয়। সেদিন রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত। আশেপাশের কোনো কিছু স্পষ্টভাবে দেখার জো নেই। চারদিকটা যেন ঘুটঘুটে কালো রঙের চাদর দিয়ে কেউ জড়িয়ে রেখেছে। এতই অন্ধকার যে কিচ্ছু দেখা যায় না। তো পুরো ধান ক্ষেতের মাঠটির মধ্যে যে মেশিন ঘরগুলো ছিল, প্রতিটি মেশিন ঘরের চালের উপর একটি করে লাইট লাগানো ছিল, যেগুলোর আলো মিটিমিটি করে জ্বলছিল। ওই অন্ধকারে তখন শুধু সেটাই দেখা যাচ্ছিল, বাকি সব কিছু আধারে ঘেরা। আবুল হোসেন নানা খুব সাহসী ও শক্তিশালী সুঠাম দেহের একজন পুরুষ মানুষ ছিলেন। সেই সময়ও তিনি জীবনে কখনো কোনো কিছু দেখে ভয় পেয়ে যে পিছপা হবেন এমন মানসিকতা ছিলেন না, কারণ উনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলার বীর সৈনিক। ভয় ওনাকে কখনো পেছনে ফেলতে পারেনি। নানা যখন সেই কালভার্টটি পার হয়ে কালভার্টের পাশ ধরে নিচে নামতে শুরু করেছেন, তখন উনি হঠাৎ করে পা পিছলে পড়ে যান আছাড় খেয়ে।
অবশ্য পরে সঙ্গে সঙ্গেই আবুল হোসেন নানা উঠে দাঁড়ানোর চেষ্টাও করেন, আর দাঁড়িয়েও যান আল্লাহর রহমতে। ব্রিজের ঢাল বেয়ে যখনই ক্ষেতের আইল ধরে যেতে হয়, প্রথমে রাস্তাটুকু হাতের ডাইন পাশে আবার একটা বিশাল খাদ, আবার বাম পাশে হলো এই ধানের ক্ষেত। তো নানা গিয়ে পড়েছিলেন আসলে ধান গাছের উপরে। যদি উনি ধানের উপরে না পড়ে খাদে পড়ে যেতেন তাহলে এত রাত্রে কাউকে ডাকলেও পাওয়া মুশকিল হতো। আর তার থেকেও বড় কথা হলো, সেখান থেকে উপরে ওঠার সোজা কোনো রাস্তা নাই। কেউ যদি কখনো কোনো কারণে এই খাদে নামতো তাহলে সেখান থেকে ওঠার জন্য অন্য আরেকজনের সহযোগিতা নিতে হতো। একা একা সেখান থেকে এমনিতেও ওঠা সম্ভব ছিল না ওই সময়টাতে। তো আবুল হোসেন নানা উঠে ওনার পায়ের মধ্যে যে কাদা লেগেছিল তা ধান ক্ষেত থেকে পানি দিয়ে হালকা করে ধুয়ে মেশিন ঘরে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে নেন। মেশিন ঘরে এমনিতেও এক্সট্রা কাপড় থাকে আর কি ওনার। তো এরপর উনি যথারীতি সারা চড়া বা ক্ষেত ঘুরে ঘুরে পুরো ক্ষেতে পরিমাণ মতো পানি যাচ্ছে কিনা তা খেয়াল করতে থাকেন। একটি কথা সেটা হলো যে নানা যখন রাস্তা থেকে নিচে নামতে যান তখন কিন্তু ওই কালভার্টের কোনায় উনি একটা বিকট দুর্গন্ধ পেয়েছিলেন। বিকট এক দুর্গন্ধ ওনার নাকে এসে লাগে। উনি সাধারণ বিষয় মনে করে উড়িয়ে দিয়েছিলেন এবং আপন মনে নিজের কাজ করছিলেন। রাত যখন আনুমানিক প্রায় ৩টা তখন হঠাৎ উনি করুণ সুরে এক কান্নার আওয়াজ শুনতে পান। কান্নার শব্দটির মধ্যে এতটা দুঃখ লুকিয়েছিল, মনে হচ্ছিল যেন কোনো এক মানুষ আর্তনাদ করতে করতে মনে হয় মরেই যাবে। আবুল হোসেন নানা চিন্তা করেন যে রাত ৩টা বাজে, এত রাত্রে কে কান্না করে। কান্নার শব্দ শুনে যখনই নানা মেশিন ঘর থেকে বাইরে বের হয়েছেন তখনই চারদিকে তাকিয়ে দেখেন কোথাও কেউ নেই। কিন্তু ওই কান্নার শব্দটা তখনও আগের মতোই ভেসে আসছে কোনো একটা দিক থেকে। উনি খুঁজে বের করার চেষ্টা করেন যে কোন দিক থেকে সেই আওয়াজটি আসছে। বেশ কিছুক্ষণ ধরে শোনার পর উনি আবিষ্কার করেন যে আওয়াজটি অন্য কোনো দিক থেকে নয়, বরং সেই ব্রিজের পাড় থেকে আসছে। আবুল হোসেন নানা বিষয়টা সচক্ষে দেখে আসার জন্য ওই দিকে এগিয়ে যান, কিন্তু কোনো কিছু দেখতে পান না। ওরকম ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত্রে কী বা দেখা যাবে। হঠাৎ করেই নানা দেখেন কালভার্টের গোড়ার দিকে পানির মধ্যে 4 থেকে 5 হাত দূরে কেউ একজন গোসল করছে। উনি চিন্তা করেন যে রাত 3টার সময় এমন সময় এই ভয়ঙ্কর জায়গায় কে হতে পারে। ভয়ঙ্কর বলছি এই কারণে যে বর্ষার মৌসুমে যখন পানি আসতো ওই সময়টাতে তখন এই কালভার্টের নিচ দিয়ে অনেক দ্রুত গতিতে পানি বয়ে যেত। আর মূলত পানির এত গতি থাকার কারণেই এই ব্রিজের দুপাশে অনেক গভীর গর্ত বা খাদ হয়ে গিয়েছিল, যাকে আঞ্চলিক ভাষায় দও বলা হয়। আর মুরব্বীদের মত অনুযায়ী এই ধরনের দও বা খাদ যে সমস্ত জায়গায় রয়েছে সেই জায়গাগুলোতে দেও থাকে, মানে পানির দেও থাকে। তো নানা ভাই তখন সেদিকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন এই বলে যে, তুমি কে গো এত রাতের বেলা এই দবের মধ্যে গোসল করার জন্য নামছো? তোমার তো সাহস কম না বাপু, জীবনের মায়া থাকলে তাড়াতাড়ি উঠে যাও। তো এই কথা শুনে সেখান থেকে নাকি সুরে উত্তর আসে যে, আমার সাহসের তুই কি দেখছিস রে এই পর্যন্ত? সেদিন তো তোরে সাহস দেখাইতেই পারি নাই, তোর ভাতিজার কারণে বেঁচে গেছিলি, আজকে তোরে কে বাঁচাবে রে? এই কথা বলে পানি থেকে এক লাফ দিয়ে এসে ওই অবয়বটি নানার হাত পা জড়িয়ে ধরে আর শুরু হয় দুজনের মধ্যে তুমুল ধস্তাধস্তি করতে করতে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। এক পর্যায়ে যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে মাইকে আল্লাহু আকবার ধ্বনি বেজে ওঠে, তখন আবুল হোসেন নানাকে ছেড়ে দিয়ে ওই অবয়বটি হাওয়ার সাথে মিশে যায়। আর নানা শরীরে ওই কাদামাখা অবস্থাতেই দৌড়ে বাড়ির দিকে চলে আসেন এবং অস্থির হয়ে বাড়ির উঠোনে ধপাস করে আছড়ে পড়েন। আবুল হোসেন নানার এই আছড়ে পড়ার শব্দ শুনে বাড়ির সবাই বের হয়ে দেখেন যে ওনার এই অবস্থা। উঠোনের উপরে নানা উপর হয়ে পড়ে আছেন। তৎক্ষণাৎ সবাই একজনের মাধ্যমে সেই জমশেদ নানাকে ডাকতে পাঠান। জমশেদ নানা এসে দেখেন আবুল হোসেন নানার এই অবস্থা, তো উনি আবারও ঝাড়ফুঁক করে দেন। তো উনি আবুল হোসেন নানাকে আবার ভালো করে রুকিয়া শুরু করে দেন, পানি পড়া খেতে এবং গোসল করতে বলেন। এরপর ওই জমশেদ নানা আবুল হোসেন নানাকে বলেন, আজকে রাত্রে তোমার জন্য আসর বসাবো, দেখব কার এত বড় সাহস, কার এত বুকের পাটা যে আমার দেয়া রুকিয়া করার পরেও তোমার উপর আক্রমণ করেছে। আজকে সে মরবে, না হয় আমি মরবো। এই বলে জমশেদ নানা বাড়িতে চলে যান। আর
সন্ধ্যার সময় যথারীতি যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে তৈরি হয়ে জমশের নানা খবর পাঠান আবুল হোসেন নানাকে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে আবুল হোসেন নানাকে নিয়ে জমশের নানার বাড়িতে যান। জমশের নানার বাড়িতে যাওয়ার পর উনি বলেন, আমার সামনে যে গোল বৃত্ত দেয়া আছে সেই বৃত্তের মাঝখানে আবুলকে বসাও, আর সাবধান, কেউ কোনো কথা বলবে না, আর কেউ আবুলের শরীরে হাত লাগাবে না। যদি হাত লাগাও তাহলে কিন্তু তার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। যথারীতি জমশের নানা যেভাবে শিখিয়ে দেন সবাইকে, সেটাই ফলো করে ওনার নিয়ম অনুযায়ী সবাই চুপচাপ বসে পড়েন, আর তাকেও ওই বৃত্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়, মানে আবুল হোসেন নানাকে। এরপর শুরু হয় রুকিয়া। প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ চেষ্টা করার এক পর্যায়ে মনে হচ্ছিল দুনিয়াদারি সব কিছু উল্টোপাল্টা হয়ে এত জোরে বাতাস বইছে যে ঘরের চারপাশ এখনই উড়িয়ে নিয়ে চলে যাবে। কিছুক্ষণ এভাবে বাতাস বয়ে যাবার পর হঠাৎ করে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, আর আবুল হোসেন নানার ভেতরে হাজির হলো অন্য এক সত্তা। হাজির হবার সঙ্গে সঙ্গেই সে বিকট শব্দে আওয়াজ করে ওঠে এবং অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। সেসব কথা নাকি নাকি সুরে বলছিল, কেমন যেন অস্পষ্ট। কী বলে যে গালি দিচ্ছে আর সে যে কী বলতে যাচ্ছে প্রথম দিকে কিছুই বোঝা যাচ্ছিল না। 2-1 মিনিট এভাবে উল্টোপাল্টা বলার পর হঠাৎ করে চুপ হয়ে গিয়ে আর কোনো কথা বলে না। তখন জমশের নানা প্রশ্ন করেন, তুই কে, কোথা থেকে এসেছিস, আর তুই আমার ভাইকে এমন কষ্ট কেন দিচ্ছিস? বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর হঠাৎ সেই সত্তাটি হাসতে থাকে। তখন জমশের নানা বলেন, তোরে আমি প্রশ্ন করছি, তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে হাসতেছিস কেন? তুই কি সোজাসুজি আমার কথার উত্তর দিবি, নাকি তোকে ভরে একদম বন্দি করে ফেলবো? যখনই জমশের নানা বোতলের ভিতরে বন্দি করার কথা বলেছেন, তখনই সেই সত্তাটির কান্নাকাটি শুরু হয়ে গেছে। সে নাকি গলায় বলছে, না গো না, আমারে বোতলের মধ্যে বন্দি করিস না, আমার অনেক কষ্ট হবে, আমি থাকতে পারবো না। তখন জমশের নানা বলেন, তাহলে তোরে যা জিজ্ঞেস করি তার সঠিক উত্তর দে, তবেই তোর রেহাই, তাছাড়া কিন্তু আজকে তোর রেহাই নাই। তখন সে বলে, ঠিক আছে বল, কি জানতে চাস? জমশের নানার আবারও সেই একই প্রশ্ন, তুই কে, কোথা থেকে এসেছিস, আর আমার ভাইকে কেন কষ্ট দিচ্ছিস? এবার সে বলতে থাকে, আমার কোনো নাম নাই, আজ থেকে 10 বছর আগে আমার মা বাবা আমাকে একটা পলিথিনের মধ্যে ভরে নিয়ে এসে এই ব্রিজের নিচে দবের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। আমার বাবার বাড়ি ভণ্ডেশ্বর গ্রাম, আর আমার মায়ের বাড়ি রতনগঞ্জ গ্রাম। আর তোর এই ভাইকে কেন কষ্ট দিতেছি তুই জানতে চাস? তাহলে শোন, তোর ভাই প্রতিদিন আমার মাথার উপরে পাড়া দিয়ে চলাফেরা করে, আমি ব্যথা পাই। আমারে তোর ভাই অনেক ব্যথা দিয়েছে, আমার মাথার মধ্যে পাড়া দিয়েছে, তাই মূলত আমি তোর ভাইকে ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো। জমশের নানা তখন বলেন, তুই রাস্তার মাঝখানে কেন শুয়ে থাকিস? রাস্তার মাঝখানে কি তোর শুয়ে থাকার জায়গা? মানুষের চলাচল করার জায়গা এটা, আর মানুষের চলাচল করার রাস্তাকে তোর শুয়ে থাকার জায়গা বানানো কি ঠিক হয়েছে? এখন তুই বল, তোর বিচার কি করব? তুই কেন মানুষের চলাচলের রাস্তাটাকে তোর শুয়ে থাকার জায়গা বানাইছিস? তোকে কি বোতলের মধ্যে বন্দি করে সারা জীবনের জন্য মাটির নিচে পুঁতে রাখবো, নাকি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবো? কোনটা করলে তুই খুশি হবি বল? এ কথা শুনে সে তো খুব চিৎকার ও কান্নাকাটি জুড়ে তার বলতে থাকে, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল করব না, আমার থাকার কোনো জায়গা নেই, এই জন্য আমি অন্য কোথাও যাইতে পারি না, আমার থাকার জন্য একটা জায়গা দাও, আমি কথা দিচ্ছি এরপর আর কোনোদিন কাউকে ভয় দেখাবো না, আমি কারো কোনো ক্ষতি করব না, আমি একটা নির্দিষ্ট জায়গায় থাকবো, কাউকে কখনো বিরক্ত করব না। তার এমন কাকতি মিনতি শুনে জমশের নানা বলেন, ঠিক আছে তুই বল, তোকে কোন জায়গায় পাঠালে তুই খুশি হবি? তখন সে বলে, তোমার যেখানে ভালো মনে হয় তুমি সেখানেই আমাকে পাঠাই দাও। তখন জমশের নানা সঙ্গে যে জিনেরা ছিল, যাদের সহযোগিতায় উনি মানুষকে চিকিৎসা করতেন, তো সেই জিনেরা জমশের নানাকে পরামর্শ দেন যে মাইদার চালা নামক পাহাড়ের কোনো একটা বটগাছের মধ্যে তাকে থাকার ব্যবস্থা করে দিতে। তো সেই পরামর্শ অনুযায়ী ওই জিনটাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হয়। আবুল হোসেন নানার উপর থেকে তার প্রভাব আল্লাহর রহমতে পুরোপুরি কেটে যায়। এরপর থেকে আবুল হোসেন নানার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যাই হয়নি। তো এই মাইদার চালা নামক এই পাহাড়ের একটি বটগাছের মধ্যে এখনও সেই জিনটি রয়েছে। আর সেই জিনটি যে বলেছে যে আমার কোনো নাম নাই, আমার মায়ের বাড়ি অমুক জায়গায়, বাবার বাড়ি অমুক জায়গায়, আমাকে পলিথিনের মধ্যে ভরে এখানে রেখে গেছে, এইটার রহস্যটা যে কি এইটা জানা যায়নি। তো
তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা, ভালোবাসা, আল্লাহর রহমতে আমরা অনেকটা পথ ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।